জয়ন্ত রায়চৌধুরী, আপনার কাছে, আপনি যেহেতু সবচেয়ে কাছে রয়েছেন ঘটনাস্থল থেকে, দিল্লিতে রয়েছেন এবং দিল্লির বক্তব্যটা আমাদেরকে জানাতে পারবেন, যে আমরা জানি এরই মধ্যে বেশ কয়েকটি ধরেন লাইন অফ কন্ট্রোল ভেঙে পড়েছে পাকিস্তান ভারতের মধ্যে, বেশ কয়েক ধরনের নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা ভারত পাকিস্তান একে অপরের উপর দিয়েছে। সবশেষ এই মুহূর্তে গোলাগুলি চলছে বলে আমরা জানতে পেরেছি। আপনি যদি আমাদেরকে সার্বিক পরিস্থিতিটি একটু বলতেন। গোলাগুলি চলাটা কোনো একটা অস্বাভাবিক অবস্থা নয়। অ্যাকচুয়ালি 70 এবং 80 এবং 90 দশকে অনেকটাতেই গোলাগুলি চলাটা খুব ন্যাচারাল একটা ফ্যাক্টর ছিল বর্ডারে। এপার থেকে ওপারে গরু চলে গেল, একটা বাচ্চা চলে গেল, কিছুই হলো সেটা নিয়ে গোলাগুলি চলে যেত। এটা বোধহয় নরসিমা রাওয়ের সময় প্রথম এটাতে একটা এন্ড দেওয়া হয়েছিল যে না, গোলাগুলি চলবে না, বর্ডার উইল বি ট্র্যাঙ্কুইল, কাম। তারপরে সেটাকে ভাঙলো পাকিস্তানরা। কার্গিলের হাইটসে তারা নিজেদের নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি লোকেদের অবস্থান করিয়ে, কার্গিল যুদ্ধের সম্বন্ধে আর বলার কোনো দরকার নেই, আপনারা জানেন। তারপরে আবার মোটামুটি কিছুদিন গোলাগুলি চলেছিল, তারপরে ঠিক হয়েছিল যে না, গোলাগুলি না চালিয়ে কিভাবে চালানো যায়, বর্ডারটাকে কি করে ম্যানেজ করা যায়। তো দেয়ার ওয়াজ পিস অন দ্য বর্ডার। সেই পিসটা এই যে এরা যেটা ঘটেছে, যেটা পহেলগ্রামে 28 জন সিভিলিয়ানকে মারা হয়েছে নৃশংসভাবে, তারপরে ঠিক করা হয়েছে যে ঠিক আছে, এবং পাকিস্তানও অ্যানাউন্স করেছে যে আমরা সিমলা এগ্রিমেন্ট আর মানছি না। সিমলা এগ্রিমেন্ট না মানলে পরে এলওসি বলে কোনো জিনিস নেই, এলওসি যদি না থাকে তাহলে আমরা গোলাগুলি চালাতেই পারি। গোলাগুলি শুধু চালাতে পারি না, সত্যি কথা বলতে পাকিস্তান হ্যাজ scored a self goal, কারণ that gives India the right to cross the LOC. And actually if India takes over 4 villages, কি কালকে যদি ধরে নিন কি বলে গিলগিটের একটা শহর ক্যাপচার করে দিল প্যারাট্রুপ অপারেশন করে, তাহলে পাকিস্তানের বিশেষ কিছু বলার থাকবে না। কারণ ভারতবর্ষ তো সবসময় বলছে কাশ্মীর পুরোটাই আমাদের। তো আমরা যদি আমাদের নিজের বাড়ির একটা ঘর ফেরত দখল করি তাহলে তো কিছু বলার নেই, আর তাতে নিউক্লিয়ার ওয়ারও কোনো এন্ডেঞ্জার হচ্ছে না। তো পাকিস্তান আই থিঙ্ক হ্যাজ মেড আ মিস্টেক ইন ডিক্লেয়ারিং দ্যাট সিমলা এগ্রিমেন্টের সম্বন্ধে ওদের একটা ভীতি ছিল, একটা বলতে পারেন একটা দুঃখের ব্যাপার ছিল। 93,000 সৈনিক 71-এ সারেন্ডার করেছিল, সেগুলোকে ফেরত পাঠানো হয়েছিল। ইন্দিরা গান্ধীর কাছে এসে ভুট্টো প্র্যাকটিক্যালি মানে হি হ্যাড টু বেগ ইন ফ্রন্ট অফ হার যে না, এরকম কিছু করবেন না। এলওসির নামটা এলওসি এই জন্য হয়েছিল কারণ ভারতীয়রা বলেছিল এটাই পার্মানেন্ট বর্ডার হবে। আলটিমেটলি ভুট্টো বললো এই যদি আমি সই করি তাহলে আমি বাড়ি গিয়ে আমাকে খুন করে ফেলবে লোকেরা, তো প্লিজ এটা করাবেন না আমাকে দিয়ে, এটাকে একটা এমন একটা ওয়ে আউট বের করুন সো দ্যাট ইট সিমস ইট ইজ টেম্পোরারি। তো এটা ইন্দিরা গান্ধী যারা হাকসার ইত্যাদি যারা পিএন হাকসার যারা অ্যাডভাইজার ছিল, দে অলসো সেট কি এরকম কিছু করো না যেটা জার্মানির উপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে অবস্থান হয়েছিল, জার্মানি একটা বিক্ষুব্ধ দেশ হয়ে গেছিল, সেটা যেন না হয়। জয়ন্তদা যেটা বললেন, উনি তো প্রাথমিক। দাদা আমি আপনার কাছে ব্যাক করছি, আপনার নেটওয়ার্কটা একটু ফ্লাকচুয়েট করছিল, তো আমি মঞ্জুর ভাইয়ের কাছে চলে গেছি। মঞ্জুর ভাই, মঞ্জুরুল হক একটু বলতেন, তারপর আমি আবার আপনার কাছে ব্যাক করব। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তো এখন যেটা ঘটছে সেটা হচ্ছে যে এর আগে পহেলগামের আগে যে ঘটনাগুলো ঘটেছে, দাদা যেটা বললেন একটু আগে, প্রত্যেকটা ঘটনার সময় ভারত একটু পরে রিয়াক্ট করেছে, বেশ কিছুদিন পরে রিয়াক্ট করেছে। তো সেই সময় ভারতের থিঙ্ক ট্যাঙ্কের ভেতরে এরকম একটা ধারণা ছিল যে পাকিস্তান একটা হুমকি দিত যে আমাদের কাছে নিউক আছে। তো মুশকিলটা হলো যে পাকিস্তান এটা জানে যে ভারতের কাছে নিউক আছে, তারপরেও কিন্তু তারা কিন্তু লাইন অফ কন্ট্রোল ক্রস করেছে। তো সেই ক্রস করার পরে যেটা ঘটেছে, পুলওয়ামাতে যেটা ঘটেছে, যে ভারত সেইভাবে রিয়াক্ট করেনি, এর আগেও ওইভাবে রিয়াক্ট করেনি। 2 দিন পরে 3 দিন পরে ধরেন যেসব জায়গায় সন্দেহ হয়েছে, যেসব বাড়িতে বা যেসব মহল্লাতে সন্দেহ হয়েছে, সেখানে তারা ক্র্যাকডাউন করেছে, কিন্তু সরাসরি পাকিস্তানের সাথে কনফ্রন্টেশনাল ওয়ার সেটা শুরু করেনি। এবারকার সাথে আগের বারগুলোর ভিন্নতা হচ্ছে যে এবার